নমস্কার। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা বিষয়। কারণ কি, অনেকের মনেই এই প্রশ্নটা ঘুরপাক খায় যে ডাইভোর্সের পর স্ত্রীকে হয়তো প্রপার্টির পুরোটাই দিয়ে দিতে হবে, বা অনেকে এরকমও ভাবে যে প্রপার্টির 50% শেয়ার হয়তো বউকে দিয়ে দিতে হবে। এরকম চিন্তা ভাবনা কিন্তু অনেকের মনেই দানা বেঁধে আছে। অনেকে এরকমও ভাবে, ধরুন আমার দুটো বাড়ি আছে, একটা বাড়ি স্ত্রীকে দিয়ে দিতে হবে ডাইভোর্সের পর। অনেকে এটা ভাবে আমার 10 বিঘা জমি আছে, 5 বিঘা স্ত্রীকে দিয়ে দিতে হবে। বা অনেকে এটাও ভাবে দুটো ফ্ল্যাটের একটা ফ্ল্যাট হয়তো বউ পেয়ে যাবে। আবার অনেকে এটা ভাবে যে আমার স্যালারির 50% হয়তো স্ত্রীকে দিয়ে দিতে হবে। যে বিজনেস করে সেও ভাবে আমার ব্যবসার 50% হয়তো স্ত্রীর নামে চলে যাবে। এরকম চিন্তা ভাবনা অনেক পুরুষ মানুষের মধ্যেই কিন্তু আছে। আর এটা কিন্তু খুব স্বাভাবিক, কারণ এই বিষয়ে সুস্পষ্ট ধারণা আমাদের অনেকের মনেই নেই। তাই ভাবলাম এই ভিডিওটা বানিয়ে আমি চাই প্রত্যেকটা পুরুষকে এই বিষয়ে অবগত করতে, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মেয়েদেরও জানাতে যে তারা কোন সেকশন অনুসারে ফাইনাল অ্যালিমনি অর্থাৎ পার্মানেন্ট অ্যালিমনি পেতে পারে, বা মান্থলি মেনটেনেন্স কোন সেকশন অনুসারে তারা ক্লেম করতে পারে, বা তারা কতটা পেতে অধিকারী তার স্বামীর থেকে। এই বিষয়ে আমি ভিডিও বানিয়ে তাদের অবগত করতে চাই, কারণ এই ভিডিওটা কিন্তু কখনোই শুধুমাত্র স্বামীদের জন্য নয়, এটা কিন্তু স্ত্রীদের জন্য। কারণ তাদেরও জানার দরকার আছে তারা কতটা পেতে পারে, আর কতটা তারা পাওয়ার জন্য আইন তাদের অধিকার দিয়েছে। চলুন শুরু করি যে স্ত্রী কি সত্যি সত্যি স্বামীর প্রপার্টি 50% পেতে পারে। এই বিষয়ে প্রশ্ন যেহেতু এসছে সবার প্রথমে, তাই এটাই উত্তর দেব। না, এরকম কোনো কিন্তু আইনে বলা নেই যে স্বামীর প্রপার্টি 50% তার স্ত্রীকে ডাইভোর্সের পর দিতে হবে, বা 50% ইনকাম স্ত্রী মান্থলি মেনটেনেন্স হিসেবে স্বামীর কাছ থেকে প্রত্যেক মাসে পে পাবে, এরকম কিন্তু বলা কিছু নেই। এবার তাহলে বলবেন যে কত পার্সেন্ট স্ত্রী পেতে পারে। দেখুন, ফাইনাল অ্যালুমিনি যেটা আছে সেটা ক্যালকুলেশনের জন্য কিছু ফ্যাক্টর কোড ফিক্স করে দিয়েছে। সাধারণভাবে এই ফ্যাক্টরগুলোর উপর ভিত্তি করেই কিন্তু ফাইনাল অ্যালুমিনি বা পার্মানেন্ট অ্যালুমিনি কতটা হবে সেটা বিবেচনা করা হয় কোর্টের তরফ থেকে। সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তবে সবার আগে বলবো যে কত পার্সেন্ট মান্থলি মেনটেনেন্স পেতে পারে, কারণ এটা নিয়ে কিন্তু অনেকেরই মনের মধ্যে অনেক প্রশ্ন আছে। সঙ্গে সঙ্গে এটা নিয়ে অনেকে টেনশন করে, বা অনেকে এর সঙ্গে হয়তো লড়াইও করছে। তাই বলছি যে দেখুন, যেটা সাধারণ ক্ষেত্রে হয়ে থাকে সেটা হলো আপনার ইনকামের 25%, মানে 1/4 আপনার স্ত্রী আপনার মেনটেনেন্সে পাওয়ার জন্য সে অধিকারী। এবার কোর্ট পরিস্থিতি বিশেষে অনেক সময় সেটাকে বাড়াতেও পারে, কমাতেও পারে, কিন্তু সাধারণভাবে যেটা হয় সেটা নিয়ে আমি আলোচনা করছি। এবার ধরুন আপনার ইনকাম 1 লক্ষ টাকা, তাহলে কি আপনার স্ত্রী 25% যদি ধরা হয়, মানে আপনার ইনকাম যদি 1 লক্ষ টাকা হয়, আপনার স্ত্রী 25,000 টাকা মতো মেনটেনেন্স পেতে পারে। সেটা কম হতে পারে, বেশি হতে পারে, বললাম না যে ক্ষেত্র বিশেষে সেটা ডিপেন্ড করে। কিন্তু সেটা কিন্তু কখনোই 50% নয়, কখনোই সেটা 60% নয়। এবার আমি বলবো কোন কোন আইনে স্ত্রী মেনটেনেন্স ক্লেম করতে পারে বা ফাইনাল অ্যালুমিনি ক্লেম করতে পারে। এটা কিন্তু জানাটা অত্যন্ত প্রয়োজন। এটা ছেলেদের জন্য জানা প্রয়োজন যে কোন সেকশনে স্ত্রী আমার বিরুদ্ধে এই কেসটি করতে পারে, বা কোন সেকশন অনুসারে সে এটা পাওয়ার জন্য ক্লেম করতে পারে, সেটা কিন্তু জানা প্রয়োজন। সেটা একটু চলুন জেনে নিই। প্রথমেই যে সেকশনটা বলবো সেটা হলো সেকশন 25 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে পার্মানেন্ট অ্যালুমিনি ক্লেম করতে পারে, সঙ্গে সঙ্গে মান্থলি মেনটেনেন্সও কিন্তু সে ক্লেম করতে পারে। এছাড়া সেকশন 20 প্রোটেকশন অফ উমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 অনুসারেও কিন্তু স্ত্রী মান্থলি মেনটেনেন্স ক্লেম করতে পারে। এক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্সের কিন্তু একটা জায়গা আছে, মানে ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে থাকতে হবে, বা এরকম একটা কিন্তু অ্যালিগেশনের জায়গা কিন্তু থাকতে হবে এই সেকশনে মেনটেনেন্স পাওয়ার ক্ষেত্রে। এরপরে বলবো সেকশন 18 হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্ট 1956, এই অনুসারেও কিন্তু স্ত্রী মান্থলি মেনটেনেন্স ক্লেম করতে পারে। এরপর বলবো সেকশন 125 সিআরপিসি, যেটা আগে ছিল, এই সেকশনে কিন্তু মান্থলি মেনটেনেন্স ক্লেম করা হতো।
এখন সেটা বদলে সেকশন 144 ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 হয়েছে। এই আইনেও কিন্তু মেনটেনেন্স ক্লেম করা যায়। এবার আমি বলতে চাই যে এই মান্থলি মেনটেনেন্স বা এই ফাইনাল অ্যানুইটি সেটা কতটা হবে, কতটা স্ত্রী পেতে পারে, সেগুলো কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো সেই ফ্যাক্টরগুলো কি সেটা নিয়ে আমি ডিটেলে আলোচনা করব। কোর্ট যখন মান্থলি মেনটেনেন্স বা ফাইনাল অ্যালামিনি বা পার্মানেন্ট অ্যালামিনির অর্ডার দেয় তখন কিছু কি ফ্যাক্টর এক্ষেত্রে কাজ করে। তার মধ্যে সবার প্রথমে এটা হাজবেন্ডের ইনকাম। হাজবেন্ড কত টাকা ইনকাম করে, হাজবেন্ডের কতটা সম্পত্তি আছে। ধরুন হাজবেন্ড খুব বেশি ইনকাম করে না কিন্তু তার সম্পত্তি অগাধ, সেক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু মেনটেনেন্স অর্ডার শোনানোর সময় বা ফাইনাল অ্যালামিনির সময় কিন্তু এটা বিবেচনা করা হয়। এরপর ধরুন দেখা হয় স্ত্রী ইনকাম কত। ধরুন স্ত্রী কাজ করে, স্ত্রী ইনকাম কত। স্ত্রী ধরুন একটা বৈদ্যুতিক সংস্থায় কাজ করে, মানে তার একটা মোটা মায়না আছে মাস গেলে। তো সেক্ষেত্রে কিন্তু মেনটেনেন্সটা কিন্তু বিবেচনা করা হয়, এটাও কিন্তু একটা কি ফ্যাক্টর। এছাড়াও নন ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন, মানে স্ত্রী যখন সংসারে ছিল তার স্বামীর যে গ্রোথ, ফাইন্যান্সিয়াল গ্রোথ হয়েছে, ব্যবসায় এত লক্ষ্মী লাভ হয়েছে, বা সন্তানকে মানুষ করেছে, সন্তানদের দাঁড় করিয়েছে, বা শ্বশুরকে দেখাশোনা করেছে, মানে অনেকদিনের একটা সম্পর্ক ছিল। এক্ষেত্রে এই মনে রাখবেন, অনেকে একটা ধারণা আছে যে স্ত্রী তো ইনকাম করে, তো স্ত্রী তো বাড়িতে বসে বসে খায়, তো আমি তো যত সব করে কাজ কাজ করে আমি এত বড় সম্পত্তি বানিয়েছি। এই ধারণাটা কিন্তু আপনার স্ত্রী বাড়িটা সামলেছে বলেই, হোম মিনিস্ট্রিটা সামলেছে বলেই কিন্তু আজকে আপনি এই জায়গায় গেছেন। তাই কখনোই স্ত্রীর যে নন ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন এটাকে কিন্তু অস্বীকার করার জায়গা নেই। কারণ একটা পরিবারে যেমন একটা স্বামী যে বাইরে কাজ করেন, ব্যবসা করেন, তার যে ভূমিকা আছে সংসারের শ্রীবৃদ্ধিতে, সেটাও কিন্তু ততটাই, আমি কোনো অংশে তাকে ছোট করার জায়গা নেই, যে একটা স্ত্রীরও কিন্তু ততটাই ভূমিকা থাকে সংসার গুছিয়ে স্বামীকে কাজে পৌঁছানোর মতন, বা কাজ থেকে ফিরে তার মানসিক প্রশান্তি, সংসার সামলানো, বাচ্চাদের মানুষ করা, তাদের এডুকেশন দেখা, সবকিছুতে স্ত্রীদের একটা বড় ভূমিকা থাকে স্বামীর বা সংসারের শ্রীবৃদ্ধিতে। তো এই ক্ষেত্রে কিন্তু এই কন্ট্রিবিউশনটাকে কখনোই অস্বীকার করার জায়গা নেই। এটাও কিন্তু ডাইভোর্সের পর পার্মানেন্ট অ্যালুমিনি বা মান্থলি মেনটেনেন্স ক্ষেত্রে কিন্তু বিচার করা হয়। এরপর যেটা দেখা হয় সেটা দেখা হয় ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন। ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন কি, যে স্ত্রীও ধরুন কাজ করত বা কাজ করে, সেক্ষেত্রে স্ত্রীও সংসারে পয়সা দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। মানে এই সংসারের যে শ্রীবৃদ্ধি হয়েছে আর্থিকভাবে, সেটাতে কিন্তু স্ত্রীর একটা ভূমিকা আছে, সেটাকে কিন্তু কখনোই অস্বীকার করার জায়গা নেই। সেক্ষেত্রে কিন্তু তাদের যেই টোটাল প্রপার্টি হয়েছে বা তাদের যে আজকে যেই ব্যাংক ব্যালেন্স রয়েছে, তাতে কিন্তু স্ত্রীরও একটা কন্ট্রিবিউশন আছে, এটা কিন্তু কোর্ট দেখে। সেক্ষেত্রে কিন্তু ফাইনাল অ্যানুইটি বা মান্থলি মেনটেনেন্স এর ক্ষেত্রে কিন্তু এটাও একটা বিচার করা হয়। এরপর কি দেখা হয়, যে স্ত্রী কতটা সম্পত্তি পেয়েছে তার বাবার থেকে। ধরুন এক্ষেত্রে ধরুন তার বাবা ধরুন অগাধ পয়সা, সে ধরুন প্রচুর বড় একটা সম্পত্তি বাবার থেকে পেয়েছে, বা তার পৈতৃক সম্পত্তি মানে একটা বিশাল অংশ সে পেয়েছে। এক্ষেত্রেও কিন্তু ফাইনাল অ্যানুইটি বা মান্থলি মেনটেনেন্স এর ক্ষেত্রে সেটাও কিন্তু দেখা হয়। এছাড়া স্ত্রীর এডুকেশন বা জব স্কিলটাও দেখা হয়, যে সে কতটা এডুকেটেড, তার কতটা সে শিক্ষিত, বা তার জব স্কিল কি কি আছে। ধরুন একটা এমবিবিএস একটা স্ত্রী, সে হয়তো প্র্যাকটিস করে না বর্তমানে, কিন্তু তার কিন্তু প্র্যাকটিস করে ইনকাম করার কিন্তু একটা জায়গা আছে। বা ধরুন একটা ইঞ্জিনিয়ার বা একটা ম্যানেজমেন্ট পাস কেউ, বা ধরুন এমন কোনো জব স্কিল আছে যেটা দিয়ে সেই চাইলে ইনকাম করতে পারে বা নিজের রুজি রোজগার করতে পারে, এরকম ক্ষমতা তার আছে। তো সেক্ষেত্রে কিন্তু এই জব স্কিলটা বা তার এডুকেশনটাও কিন্তু ম্যাটার করে মেনটেনেন্স অর্ডার বা ফাইনাল অ্যানুইটি পাওয়ার ক্ষেত্রে। এরপর বলবো হাজবেন্ডের রেসপন্সিবিলিটি কি কি আছে। মানে ধরুন তার নামে কতটা লোন আছে, কতটা ইএমআই মান্থলি তাকে টানতে হয়, বা বাবা মার ট্রিটমেন্টে তার কতটা খরচ হয়, বা তারই বা কতটা নিজের পার্সোনাল খরচ আছে। অনেক সময় হয় অসুস্থ, তার অনেক টাকা খরচ তার চিকিৎসা খাতে, বা তার ভাই বোনরা তার উপর ডিপেন্ডেন্ট, তো এই ক্ষেত্রে তাদের এডুকেশনটাও তার ঘাড়ে এসে পড়েছে। তো এরকম যদি কোনো ফ্যাক্টর থাকে সেটাও কিন্তু দেখা হয়। এছাড়া দেখা হয় ওয়াইফের নিড কি কি আছে। ওয়াইফের রিজনেবল যে নিড গুলো আছে, অর্থাৎ যেগুলো তাকে করতেই হবে, মানে খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য সেই খরচাগুলো কিন্তু ক্যালকুলেশন করা হয়, এগুলো কিন্তু এক্ষেত্রে দেখা হয়। এছাড়া মেডিকেল এক্সপেন্সেস কি আছে, তার উপর রেসপন্সিবিলিটি কি আছে, এগুলো কিন্তু একটা কি ফ্যাক্টর হিসেবে কাজ করে। এছাড়া দেখা হয় স্ট্যান্ডার্ড অফ লিভিং, মানে
স্ত্রী যখন স্বামীর সঙ্গে সংসার করছিল তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং কেমন ছিল? সুইমিং পুল, লাক্সারিয়াস কার, বড় একটা বাংলো, ধরুন এক্সপেন্সিভ ট্যুর, কখনো কখনো বিদেশে ট্যুর, এইগুলো কিন্তু ফ্যাক্টর করে। বা জামা কাপড়, ধরুন খুব ব্র্যান্ডেড জামা কাপড় পরতো বিয়ের আগে, খুব দামি দামি ব্র্যান্ডেড সে সাজগোজের জিনিসপত্র ইউজ করতো, মানে তার যে লিভিং স্ট্যান্ডার্ড ছিল সেটা খুব ভালো ছিল। এরপর ডাইভোর্সের পর তার যাতে সেরকমই লিভিং স্ট্যান্ডার্ড সে মেনটেন করতে পারে স্বামীর কাছে যেমন ছিল, সেটাও কিন্তু কোর্টে দেখা হয়। মানে লিভিং স্ট্যান্ডার্ড মানে যেরকম অ্যাকোমোডেশন তার ছিল আগে, সেরকমই যাতে অ্যাকোমোডেশন সে বিয়ার করতে পারে, বা যেরকম ব্র্যান্ডেড জামা কাপড় সে পরতো, বা যেরকম ভাবে সে লাইফটাকে স্পেন্ড করতো স্বামীর সঙ্গে যখন ছিল, সংসার করতো, তারপরেও যাতে মানে ডাইভোর্সের পরেও যাতে সেভাবেই সে নিজের জীবনটাকে অতিবাহিত করতে পারে খুব হ্যাপিলি, সেটাও কিন্তু দেখা হয়। এগুলো তো আছে, এর সঙ্গে সঙ্গে স্ত্রী কিন্তু চাইল্ড কাস্টাডি আস্তি ধন ক্লেম করতে পারে। তাই আজকের ভিডিওতে আশা করি আপনাদের যেই মিসকনসেপশনটা ছিল যে স্ত্রী হয়তো পুরো স্যালারিটাই নিয়ে চলে যাবে বা 50% স্ত্রী পেয়ে যাবে, এই যে মিসকনসেপশনটা ছিল, বা আপনার প্রপার্টি 50% শেয়ার ওয়াইফকে দিয়ে দিতে হবে আফটার ডিভোর্স, এগুলো হয়তো আমি দূর করতে পেরেছি। যদি কারো স্পেসিফিক ভাবে এই বিষয়ের উপর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া যদি আপনাদের মনে হয় এই ভিডিওটা শেয়ার করার উপযুক্ত, তাহলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করতে পারেন, সবাইকে ইনফরমেশনটা দিয়ে সাহায্য করতে পারেন যারা হয়তো জানে না। কারণ আপনার একটু শেয়ার অনেকের কাছে অনেক বড় কিছু হয়ে যেতে পারে তার প্রয়োজন অনুসারে। তাই আমি বলবো এই ভিডিওটাকে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন এবং সবাইকে এই ভিডিওটা দেখার বা জানার সুযোগ করে দেবেন। আজকে এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন নতুন জাজমেন্ট নিয়ে, নতুন নতুন কোর্টের অর্ডার নিয়ে, বা এরকমই নানা রকম কমন বিষয় নিয়ে আমি হাজির হব। ততক্ষণের জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।